আজ এই ন্যাশনাল সেমিনার দ্বিদিবসীয় যে আয়োজন, সেই সূত্রে আমার এখানে আসা, নিমন্ত্রিত হয়ে সদরবাবু আমাকে আগেও ডেকেছে, আমি আসতে পারিনি, এবারে আমি বললাম যাবই। তো আমি এসেছি, আসতে পেরেছি, সেই জন্য আমি নিজে খুব আনন্দ অনুভব করছি তোমাদের মধ্যে এসে। তো মঞ্চে বসে থাকা সব গুণীজন, আমি এক এক নাম বলে অনেক লম্বা লাইন হয়ে যাবে, আর আমার সামনে যে বসে আছো স্টুডেন্টস, রিসার্চ স্কলার এবং শিক্ষক শিক্ষিকা হতে পারেন আমি জানি না, তো সবাইকে আমি আমার ভালোবাসা আর যথামান্য দিয়ে আমি আমার বক্তব্য রাখবো। আমি টুসু নিয়ে বলবো, এটাই বলা হয়েছে। তো এর আগে তো টুসু নিয়ে বহু কথা বলা হয়ে গেছে, আমি আর নতুন করে কি বলবো, তবুও কিছু না বললেই না, সেই কারণে শুরু করছি। যেগুলো বলা হয়ে গেছে সেগুলো দিয়েই কিন্তু শুরু করতে হবে, নাহলে খাপ ছাড়া হয়ে যাবে। তাই পূর্ব ভারতের এই প্রসিদ্ধ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে বিরাট অঞ্চল, উত্তর ওড়িশা, সমগ্র ঝাড়খণ্ড এবং পশ্চিম বাংলার পশ্চিমাংশে যে থাকা জেলাগুলো, এই সমস্ত এলাকা ধরে হরমিতান সংস্কৃতি প্রবাহিত। বহু প্রাচীন কাল থেকে হরমিতান সংস্কৃতি এখানে প্রচলিত। হরমিতান সংস্কৃতি সবাই জানেন এ সম্বন্ধে? কেউ জানেন? জানেন না? কেউ জানেন? হরমিতান সংস্কৃতি এমন সংস্কৃতি, হর মানে মানুষ, রোমানে যাকে হোম বলা হয়, মানুষ অর্থাৎ হর অর্থাৎ মনুষ্য, এবং যারা বিশেষ করে চাষ কাম করে, কৃষিকার্য করে, তাদেরকে হর বলা হয়। এবং সেই কৃষিকার্যে যারা করেন তাদেরকে যারা টেকনিক্যাল বর্গের যে মানুষরা রয়েছেন, আমাদের যে পারম্পরিক কি বলে ওদেরকে, পারম্পরিক ব্যবসায়িক যে গোষ্ঠীগুলো রয়েছে, তারা সাহায্য করে থাকেন। যেমন কেউ হাল লাঙ্গল দিয়ে, লোহার কাঠ দিয়ে, কেউ কাঠের কাঠ দিয়ে, কেউ টুপ্পা ডালা, কেউ পাতা খালা, কেউ চিড়া দিয়ে, অনেক কিছু দিয়ে সাহায্য করে থাকেন, যাতে হর মানুষরা কৃষিটাকে সুচারুরূপে, কৃষিজীবীটা সুচারুরূপে বজায় রাখতে পারেন, তার থেকে লাভ উঠাতে পারেন। এর মধ্যে সবাইকার সহযোগিতা আছে, সহভাগিতা আছে, ওই জন্য এর নাম হলো হরমিতান। হর হচ্ছে মানুষ বর্গ, মিতান ওদের বন্ধু বর্গের মানুষগুলো। তো এই হরমিতান সংস্কৃতির যেখানে যেখানে আছে আমাদের এই অঞ্চলে, তাদের সবাইকার মধ্যে বিশেষ করে অনেক পুরনো আদি যে জনজাতি গোষ্ঠী আছেন, তাদের মধ্যে কৃষিজীবী প্রধান হচ্ছেন কুর্মী জাতি। এনারাই হচ্ছেন টুসু এবং আদি পর্বের স্রষ্টা এবং ধারক ও বাহক। এই যে সমাজ আমাদের, এর মধ্যে 12 মাসে 13 পরব, এবং এই টুসু পর্ব আমাদের বর্ষের অন্তিম পর্ব। আর এইটা হচ্ছে সব থেকে দীর্ঘ স্থায়ী, দীর্ঘকালজয়ী পূজার আয়োজন টুসু, যাকে অগ্রণ সংক্রান্তির দিনে স্থাপনা করা হয়ে থাকে। অগ্রণ সংক্রান্তির দিনে ক্ষেতের থেকে শেষ পর্যায়ে শেষ ধানের যে গুচ্ছা থাকে, ওনাকে বিধিবদ্ধ ভাবে পূজা করে এবং আদর সৎকারে মাথায় বনে ঘরে নিয়ে আসেন, খলাই নিয়ে আসেন, সেখানে স্থাপনা করে থাকেন। আর তারপরে ওখানে কিছু সময় থাকার পরে ধান ঝেড়ে ঘরে স্টোর করে রাখা হয়ে থাকে। তো খেতে যখন ধান থাকে, উনি ধানই ঠাকুরান, এবং যখন ওনাকে খলাই নিয়ে আসা হচ্ছে তখন উনি ডিনি ঠাকুরান, এবং যখন উনি ঘরে স্টোর হয়ে যাচ্ছেন তখন উনি ডিমিনি ঠাকুরান। কথায় আছে, যেই ডিনি সেই টুসুমণি।
তো টুসু পূজা বুঝতে পারলেন যে টুসু পূজায় আমরা কাকে বুঝি? টুসু মণিকে, ডিনি দেবীকে। কেন কি বলছে যেই ডিনি ওই টুসু মণি। তো টুসু আমার কে? কাকে আমরা টুসু বলি? তাহলে এটাও জানা দরকার। মূর্তি নাই, টুসু হচ্ছে আমাদের শস্য দেবী। শস্য দেবী অর্থাৎ ধান। সেই ধানকে অগ্র সংক্রান্তির দিনে প্রতিষ্ঠা করা হয়ে থাকে টুসু রূপে। তো কেমন স্থাপনা হয়ে থাকে সেই নিয়ে কথা আছে যে কুমারী কন্যারা ছোট ছোট এনারাই টুসু পূজা করে থাকে। সেই অগ্র সংক্রান্তির দিনে ওরা দলবদ্ধ হয়ে খেতে যান, সেখানে ভাত রান্না করে ওনারা খেয়ে থাকে এবং খেতে ঝরে পড়ে থাকা ধান সংগ্রহ করে ঘরে নিয়ে আসেন। সেই ধান সংগ্রহ করে নিয়ে আসেন, সেই থেকে চাল ভাঙে চাল বার করেন এবং গুড়ি গুটে গুড়ি বার করেন। তার সঙ্গে অবলা বাছুর, গায়ে গোবর চলবে না, বাছুরের গোবর, ওই বাছুরের গোবর ধুলা yani গোলা এবং চাল গুঁড়ি দিয়ে গোলা বানিয়ে টুসুর পাত্রে, মাটির পাত্রে রাখা হয়। মাটির পাত্রতে চাল গুঁড়ির আলপনা দেওয়া হয়, শুদ্ধ পুত করা হয়। তার ভেতরে নিচে তুষের যে ধান করে তুষ বার হবে তো সেই তুষ বিছানো যায়। তারপরে 3টা চালের গুঁড়ি এবং গুঁড়ির ধুলা এবং গোবর দিয়ে তুষ মিলিয়ে ওটাকে মেখে ধুলা বানায়। সেই ধুলা 3টা দিয়ে স্থাপনা করায়, তার উপরে ধান রাখা হয়। এই হচ্ছে টুসু। আর তার উপরে ঢেকে দেওয়া হয়, সেই যে মাটির সরা বা পাত্র তার ঢাকনা থাকে সেইটাকে ঢেকে দেওয়া হয়। এই সরাটা জরায়ুর প্রতীক। জরায়ু প্রত্যেক মহিলাদের জরায়ু আছে, যেখানে সন্তান গর্ভে জন্ম নিয়ে থাকেন, তার সঙ্গে প্রতীকাত্মক রূপে জোড়া হয়েছে আমার এই সরাকে। এবং তার যে ঢাকনা, সেই সরাকে ঢেকে দেওয়া হয়ে থাকে। সেই কারণে এই দিন থেকে আমাদের খাবড়া পিঠা খাওয়া বন্ধ, আমরা খাই না, যেহেতু আমরা পূজাতে সেটাকে স্থাপনা করেছি। এবং এই যে দিনী ঠাকুরানী, ইনি শস্য দেবীতে বটেন, কিন্তু উনাকে আমরা দেবী রূপে পুজি না, পুজি দেবীর কন্যা রূপে। সেই জন্য উনি আমাদের কাছে টুসু দেবী নন, টুসু মণি। মণি হতো আমরা ছোট ছোট মেয়েকে মণি বলে ডাকি থাকি, সেই জন্য টুসু মণি। গানে আছে, তোমরা অনেক গান করলে টুসু মণি অর্থাৎ টুসুর বাল্য রূপে কন্যা রূপ এবং বাল্য রূপ এনারই পূজা হয়। এবং পূজা কারা করেন? ছোট ছোট বালিকারা। টুসু স্থাপনা হয় কোথায় না, ঘরের মধ্যে এক বিশেষ রুমকে গোবর লেপ দিয়ে পরিষ্কার করা হয়ে থাকে এবং তার উপরে আলপনা দিয়ে পবিত্র করা হয়ে থাকে। সেই আলপনার উপরে সেই মাটির সোনাকে ডোরাতে যে সাজানো হয়েছে তাকে রাখা হয়। এবং তারপরে ওনারা বাঁধু ফুল দিয়ে পূজা করেন। বাঁধু ফুল এবং 5 প্রকার তখন যে উপলব্ধ হয়ে থাকে শাকসবজির ফুল, যেমন শাকসবজির ফুল, গুন্দরি ফুল, সানলা ফুল, সানলা গাছের ফুল, উচ্ছে ফুল, বেগুন ফুল, টমেটো ফুল, এইসব ফুল দিয়ে 5 প্রকারের ফুল দিয়ে পূজা হয়ে থাকে। 5-এর মধ্যে বাঁধু ফুল হচ্ছে মাস্ট। বাঁধু ফুল কি ফুল? বাঁধু ফুল হচ্ছে শাল গাছে শাখা প্রশাখা হয়ে থাকে। ওর মধ্যে একটা এমন শাখা থাকে যেটা কি শাল গাছের সঙ্গে ওর কোনো মিল নাই, ওটার পাতা আলাদা, ডাল আলাদা, অথচ শাল গাছে বড় হয়েছে। ওকে আমরা মলঙ্গা বলে থাকি। সেই মলঙ্গা গাছে যে ডালে যে ফুলটা হয় তার রং লাল, তাকেই আমরা বাঁধু ফুল বলে থাকি। সেই বাঁধু ফুল দিয়ে টুসু পূজা হবেই হবে। এটলিস্ট আজকাল তো পাওয়া যায় না, কিন্তু তখনকার দিনে হতো, তাই ওটাকে নিয়ে এসে অর্পণ করে টুসুকে সব শাকসবজি ফুল দিয়ে। তারপরে প্রত্যেক দিন সারা পৌষ মাস জুড়ে
সকালে সঙ্গে ধূপ দিনা প্রদীপ দেখানো হয়, ভোগ লাগানো হয়, ফুল দেওয়া হয়, প্রত্যেকদিন এক একটা ফুল দেওয়া হয়। আর এই কার্যক্রম বিকালে পূজার পরে গান বাজনা হয়। গান বাজনাটাই আমাদের পূজা, গানটাই আমাদের মন্ত্র। আমাদের মন্ত্র বলে কিছু নেই, গানেই আমাদের মন্ত্র। তাই সে গান দিয়েই টুসু পূজা হয়, আরাধনা হয়, আর ওকে সন্তুষ্ট করা যায়। তো এই যে হলো সৃষ্টি, এই গান প্রথম আচার গান দিয়ে শুরু হয় সন্ধ্যাবেলায়। তারপরে বিভিন্ন প্রকারের মিসেলেনিয়াস সংস যাকে বলে, বিভিন্ন প্রকারের গান। তার মধ্যে টুসুকে খেলানোর গান, টুসুকে খাওয়ানোর, ওর খাদ্য প্রসঙ্গ নিয়ে গান, ওকে কিছু কিনে দেওয়ার, গয়না কিনে দেওয়ার প্রসঙ্গ, তারপর ওকে বেড়ানো, ওর যাই 1 বছর পরে শ্বশুর থেকে বাপের ঘর এসেছে টুসু, ওকে বেড়াতে নিয়ে যেতে হবে, ঘরে কি বসে থাকবে, সেই সম্বন্ধে সেই সম্পর্কীয় গান। আর টুসুকে যদি কেউ কিছু আক্ষেপ করে থাকে তাহলে সেই আক্ষেপ মা সইতে পারে না, কোনো মা তার কন্যার নিন্দা সইতে পারে না। তখন মায়ের যে মনের অবস্থা, সেই অবস্থার গান, আগে আগে অনেক প্রকারের গান আছে, ভরা আছে, তবে সব তো বলা সম্ভব না। আমি 2-3টা মাত্র উদাহরণ দিব। তো সব থেকে আরম্ভ করছি আমি টুসু স্থাপনা গান দিয়ে। আমরা যে টুসু থাকি অগন সংক্রান্তি গো, আমরা যে টুসু থাকি অগন সংক্রান্তি গো, অবলা বাছুরে গোবর লগন চাউরের চুনি দিগে গো, অবলা বাছুরে গোবর লগন চাউরের গুড়ি দিগে গো, লোটন পেতিলায় রাখি আমরা চুলি ঢুনা গোবর ঢুলা গো, লোটন পেতিলায় রাখি আমরা চুনি ঢুলা গোবর ঢুলা গো, তাগর পটিনি মাই গো গেঁদা ফুল হালা হালা গো, বিহান সাঁজে দেব টুসুকে ধূপ দিনা বাতি গো, বিহান সাঁজে দেব টুসুকে ধূপ দিন ধুনা বাতি গো, সঙ্গে সবে গীত গাইতে টুসুর মন্দির যাব গো। এই স্থাপনা গীতটাতে আপনি দেখলেন স্পষ্ট উল্লেখ আছে কি নিয়ে টুসু স্থাপনা হয়েছে। এর মধ্যে স্পষ্ট উল্লেখ আছে চাল ভরে ঢোলা, গোবরের ঢোলা, তারপরে টুসু দিদি মাইকে রাখা এবং পূজা করা, প্রকৃতি ফুল দিয়ে সন্ধ্যা ভাতি জ্বালানো আদি আদি। টুসু স্থাপনা গান গাওয়ার পরে টুসু পূজাও তো করতে হবে। তো টুসু পূজাও এটা একটা মেন গীত, যেটা কি পূজার সময় গাওয়া হয়ে থাকে। অনেক রকম গান আছে, তার মধ্যে একটা আমি গাইব। টুসু পূজার দিনে টুসু মনে সন্ধ্যাল তুষ্ট মনে, টুসু পূজার দিনে টুসু মনে সন্ধ্যাল তুষ্ট মনে, টুসু পূজার দিনে খেতে তুমি ধানি ঠাকুরান, খড়য়ে তুমি দিনে, খেতে তুমি ধানি ঠাকুরান, খড়য়ে তুমি দিনে, পালনে তুমি দিমিনি, যেই দিনি সেই টুসু মনে, টুসু পূজার দিনে টুসু মনে সন্ধ্যাল তুষ্ট মনে, টুসু পূজার দিনে
বাঁধো ফুলে পুজিব তোমায়, ফুল দিব রাঙা চরণে। বাঁধো ফুলে পুজিব তোমায়, ফুল দিব রাঙা চরণে। আকলায় শির দিব, খাবে টুসু খুশি মনে টুসু পূজার দিনে। শুদ্ধালো তুষ্ট মনে টুসু পূজার দিনে। টুসু তুমি জগৎ জননী, কল্যাণ কর কল্যাণী। টুসু তুমি জগৎ জননী, কল্যাণ কর কল্যাণী। বারে বারে ডাকি তোমায়, থাকো সদা আমার পানে টুসু পূজার দিনে। টুসু মনে সন্ধ্যালো তুষ্ট মনে টুসু পূজার দিনে। টুসু পূজার দিনে, টুসু পূজার দিনে। ঠিক আমার পরে সুরটা ঠিক বেড়াচ্ছে। এই উদ্বোধনী গান হয়ে যাওয়ার পরে এখন গভীর রাত পর্যন্ত গানে মত্ত হয়ে যান কন্যারা। কন্যারা কারা? কর্মৈতী কন্যারা, যারা পূজারিনী, যারা পূজা করে থাকেন, ওদেরকে আমাদের ভাষায় কর্মৈতী বলা হয়। দেখুন ওরা কর্ম করছে। এই আগে আমি বললাম খেলা প্রসঙ্গ আছে, রান্না করা প্রসঙ্গ আছে, ওর খাদ্য প্রসঙ্গ আছে, ওকে বেড়াতে নিয়ে যাওয়ার প্রসঙ্গ আছে। এগুলো দুই একটা গান গাইছি। চলো সঙ্গতি সবে খেলা চন্ডী হাট যাব। চলো সঙ্গতি সবে খেলা চন্ডী হাট যাব। মনের মোছা চুড়ি কিনে টুসুধনকে সাজাবো। মনের মোছা চুড়ি কিনে টুসুধনকে সাজাবো। টুসু বাপের বাড়ি এসেছে, আর মেয়েদের মধ্যে গয়নার শখ একটা বিশেষ স্থান রেখে থাকে। নারীকে গয়না ছাড়া তার সৌন্দর্য প্রথম হয়ে থাকে না। কাজেই যে কোনো মেয়ে চুড়ি পরার, গয়না পরার শখ থাকে। তাই টুসুকে হাত নিয়ে চুড়ি কিনে দিয়ে ওকে সন্তুষ্ট করবে। তারপরে টুসু মাকে আবদার করছে। ও কোথায়? ওর জন্য মাকে বলছে, আমার জন্য প্রেম চুড়ি কাজল লতা কিনে এনে দাও। মার কাছে তো আবদার থাকেই, হতেই পারে। যখন বাপের বাড়ি থেকে এসেছে ওর বিশেষ আবদার বেড়ে গিয়ে থাকে। কিছুদিনের জন্য এসেছে তো, তাই মা ও তার সে আবদার রাখতে চেষ্টা করে থাকেন। মাইকে কহবো, মাইকে কহবো, মাইকে কহবো মনের কথা। মাইকে কহবো, মাইকে কহবো, মাইকে কহবো মনের কথা। আমার লাগে আনবে মাই প্রেম ঝুরি কাজল লতা। আমার লাগে আনবে মাই প্রেম ঝুরি কাজল লতা। এই হলো। আর একটা গান করছি। টুসু যে রান্না বান্নায় সিদ্ধ হস্তা তার নমুনা। টুসু চুড়ি মুড়ি ভাজেন, কেমন ভাজেন এবং ওর প্রতি অন্যদের কি প্রতিক্রিয়া সেটা দেখা যায় গানে। আমার টুসু মুড়ি ভাজে দালান কটাক ভিতরে। ওকর টুসু ছেঁচড়া বটে আচার ধরে মাগে। ওতর লাজ লাগে না, চেপা না খেলু লোক দোলা সাজে না। ওতর লাজ লাগে না। তো টুসু আমাদের শ্রেষ্ঠ। উনি ঘরকন্যায় রান্না বানাতেও বেশ পারদর্শী। টুসুর খাবার নিয়ে অনেক গান আছে। তার মধ্যে একটা গান যেমন, আসো টুসু বসো টুসু মন শান্ত করি গো। আসো টুসু বসো টুসু মন শান্ত করি গো। মন ভরিয়ে খাবে টুসু চিড়া গুড়ার খই গো।
মন ভরিয়ে খাবে টুসু আট কলাইয়ের শিরনি গো, মন ভরিয়ে খাবে টুসু আট কলাইয়ের শিরনি গো। আমাদের এই যে গুড়, চিড়া, শিরনি, এগুলোই আমাদের শ্রেষ্ঠ খাদ্য। সবাই হয়তো কেউ খিচুড়ি খাচ্ছে, কেউ পোলাও খাচ্ছে, কেউ বিরিয়ানি খাচ্ছে, কিন্তু আমাদের কাছে এগুলোই শ্রেষ্ঠ। দই, চিড়া, গুড় এগুলোই আমাদের প্রধান খাদ্য। তাই কুসুমনিকে এগুলো খাবার দেওয়া হচ্ছে। শ্বশুর ঘর থেকে মায়ের কাছে এসেছে টুসু। ওকে কেউ প্রতিবেশী কেউ কটাক্ষপাত করে দিয়েছে, এই টুসু কালো, আমার ফর্সা। তো মায়ের কাছে টুসু মেয়ে, সে যেমনই হোক, অতি আদরের, অতি প্রিয়। তাকে যদি কেউ নিন্দা করে দেয়, তার মায়ের মন এত কাতর হয়ে উঠবে, দুঃখে ভরে যাবে। তো তখন ওর কি উপায়, কি করণীয়, সেই নিয়ে এই গান। কে বলেলো, কে বলেলো আমার টুসু কালেলো, কে বলেলো, কে বলেলো আমার টুসু কালেলো, বিষ্ণুপুরে হলো দানে গা করিব আলো, বিষ্ণুপুরে হলো দানে গা করিব আলো। এরপরে টুসু কি সারাক্ষণ ঘরে বসে থাকলেন? তারপর নয়, ওনার মন আনন্দে ভরে রাখার জন্য, ওনাকে আনন্দ দেওয়ার জন্য ওর তীর্থ দর্শনতে ওনাকে বেড়াতে নিয়ে যাওয়া হয়, যেটাকে আমরা এই গানের মাধ্যমে দেখতে পাবো। এর মধ্যে আমি যে টাটানগর থেকে এসেছি ওর কথাও আছে। আপনারা এটা কেউ করেছিলেন, আপনারা বলেছেন গানটা, তো আধা বলেছেন, আমি পুরাটা বলছি। আমার টুসু কাশি যাবেন পালকি চড়ে উবেলা, আমার টুসু কাশি যাবেন পালকি চড়ে উবেলা, ফিরবার বেলায় দেখাই আনবো মারা পরির কয়লা তোলা, ফিরবার বেলায় দেখাই আনবো মারা পরির কয়লা তোলা। আমার টুসু দক্ষিণ যাবেন সাথে চাকর 6 জনা, আমার টুসু দক্ষিণ যাবেন সাথে চাকর 6 জনা, ফেরার বেলায় দেখাই আনবো কালী মাটির কারখানা, টাটার বিজলি বাতি বিনা তেলে জ্বলছিল সারা রাতে, টাটার বিজলি বাতি বিনা তেলে জ্বলছিল সারা রাতে, টাটার বিজলি বাতি। এই রূপে বিভিন্ন প্রকারের মিশালিনিয়াস সং গেয়ে গিয়ে একটার পর একটা পুরা সন্ধ্যা মুখরিত হয়ে যায় গায়ে-গঞ্জের আবহাওয়া। ধীরে ধীরে রাত ক্রমশ বাড়ে এবং টুসুকে ঘুম পেয়ে যায়। কাজেই তখন টুসুকে শোয়াতে হবে, তো তাই টুসুকে শোয়ার গান, যেটাকে আমরা বলে থাকি টুসু ঢোলা গীত। টুসু ঢোলা গীত পূজারীরা, কর্মীরা গিয়ে থাকেন টুসুকে শোয়াবার জন্য। মুরগি ধানের মুরগি রে ভাই, পয়দম ধানের খই, টুসু ঢুলো ঢুলো গো তামা তুলসীর মূলে, টুসু ঢুলো ঢুলো গো তামা তুলসীর মূলে। এই যে ওনাকে ঘুম পাড়িয়ে দিলেন, তারপরে ওনারা নিজে টুসুর কাছে শুবেন। তো এটার অর্থটা কি হলো, একটা পরিবার ডে টু ডে লাইফের একটা এক্সাম্পল মহিলাদের। এই রূপে অঘ্রাণ মাস থেকে, সংক্রান্তি থেকে টুসু পূজা হয়ে থাকে
সারা দীর্ঘ পৌষ মাস ধরে এবং তার সমাপ্তি ঘটে থাকে মকর সংক্রান্তি। এই যে 30টা দিন ধরে টুসু পূজা পেলেন, 30টা ফুল পেলেন, মকর হইল বাদী। মকর এমন দিনে আসলো টুসুকে আর রাখতে পারা যাবে না, ওনাকে বিদায় দিতেই হবে, শ্বশুরালয়ে পাঠাতেই হবে। ওই নিয়ে গান আছে, 30 দিন যে ছিলে টুসু, 30টা ফুল পালে গো। 30 দিন যে ছিলে টুসু, 30টা ফুল পালে গো। আর রাখিতে লাইব টুসু, মকর হইল বাদী গো। আর রাখিতে লাইব টুসু, মকর হইল বাদী গো। মকর বাদী হইল, সেই জন্য টুসুকে বিদায় দিতে বাধ্য হলেন টুসুর মা বাবা। তো টুসুকে যে বিদায় দেওয়া হবে, কেমন বিদায় দেওয়া হবে? টুসুকে যেমন তেমন, উনি শস্য দেবী, কন্যা স্বরূপা শস্য দেবী, ওনার বিরাট স্থান আছে। তো কাজে উনাকে জাক জমক সহকারে ভব্য প্রশাসনের মাধ্যমে ওনাকে চৌবনে বসিয়ে নিয়ে বিদায় দিয়ে আসেন শ্বশুরালয়ে। চৌবনটা কি অনেক যারা জানেন না তারা টুসু মনে বলে থাকেন। সেদিকে আমি ইউটিউবে দেখছিলাম, রাঁচিতে বিরাট 120 ফিট 130 ফুট উচ্চের চৌডল, তাকে সব টুসু টুসু বলছে। এটা ওরা জানে না তো জানার চেষ্টাও নেই ওদের। এটা কি এটি চৌডল, এটা কি টুসু? ওটাই নয়। টুসু তো আমি বলে দিলাম না, স্থাপনা গানে বলা হয়েছে টুসু কি, ওইটাই টুসু আসল। এটা ওর বাহন, পালকি। টুসুকে এই পালকিতে বসিয়ে মা বাবারা বিদায় দিবেন, নদীর জলে নিয়ে যাবেন। নদীর জল হচ্ছে ওর শ্বশুর বাড়ি। বলা হয়েছে এই যে চৌডল, চৌডল, চৌ মিন্স চাঁদ, ডোল মিন্স জ্যোতির্মান। এই চৌডল এত পাওয়ারফুল যে অবাধ রূপে চতুর্দিকে যেতে পারে, গতি দিয়ে যেতে পারে। তো এত পাওয়ারফুল চৌডলে টুসুকে বসে বিদায় দেওয়া হবে। ওনার উপযুক্ত এই চৌডল, বুঝলে? তো আর একটা ভিতরের অর্থ আছে, এই চৌডলের 4টা গুণ। তেজ অফ না, তেজ না, ক্ষিতি অফ মরুত ব্যোম, 4টা গুণ। এবং তেজ কোথায়? এই যে উপরে যে সূর্যরূপী গোলাকার ফুল বসানো হয়েছে, ইনি টুইতে থাকেন, উপরে থাকেন, তাই উনার স্থান ওখানে। এই যে প্রাণের পঞ্চতত্ত্ব, এই প্রাণের পঞ্চতত্ত্ব ছাড়া মানুষ সৃষ্টি হতে পারে না, জীবন থাকতে পারে না। তো এত মানে পাওয়ারফুল যে চৌডল, তারকে নিয়ে টুসু বসে উনি শ্বশুরালয়ে যাবেন। এটা সাধারণ কথা না, এটা ভীষণ এর গভীর অর্থ আছে, এটা বুঝতে হবে। তো সেই কারণে আমি বলি, আমি রিসেন্টলি দেখলাম টুসু যে ডিঙি স্থাপনা করেছে, মেয়েরা মাথায় নিয়ে ওনাকে নিয়ে গেছেন আলাদা ভাবে, আর চৌডলকে চারিদিকে ধরে দুলাতে দুলাতে নিয়ে যাচ্ছেন। এটা কি উচিত? মোটেই না, এটা ভুল। এটা ওর বাহন, এটা ওর পালকি। তো পালকি বসে না টুসু যাবে, তো এর নিচে যে প্ল্যাটফর্মটা আছে সেখানে টুসুকে, টুসুরের সরারূপী টুসু ওনাকে স্থাপনা করে ওনাকে নিয়ে যাওয়ার এটা ছিল এককালে, কিন্তু সেটা কালক্রমে ভ্রম হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো ওটাকে সুধার করবার এখন দরকার। আরো একটা কথা, টুসুর শ্বশুর ঘর কোথায়? জলাশয়, কিন্তু পুকুরের জল না, প্রবাহিত জল, সেটাই পবিত্র বলে মানা হয়। প্রবাহিত জলে সর্বথা বিসর্জন দেওয়া হয়। তো কাজেই সে প্রবাহিত নদীর জলেই টুসুকে বিসর্জন দেওয়া হয়। তো গান আছে, জল জল যে কর টুসু, জলে তোমার কে আছে? জল জল যে কর টুসু, জলে তোমার কে আছে?
মনেতে ভাবিয়ে দেখো জলে শ্বশুর ঘর আছে, মনেতে ভাবিয়ে দেখো জলে শ্বশুর ঘর আছে। অর্থাৎ শ্বশুর ঘর যাবে। তো যাবেন কেন? কতদিন পরে আছেন? 30 দিন পরে। মাইনিট গানটা আমি একটু আগে বললাম, 30 দিন যে ছেলে 30টা দিন ফুল পেলে। 30 কেন? এমনি 30টা দিন কেন? 29 নাই কেন? 15 দিন নাই? Why 30 days? এই ভেতরে প্রবেশ করতে হবে। এটার গুরু তথ্য জানতে হবে। মানুষের, মহিলাদের একটা ঋতুচক্র আছে। ওই সাইকেলটা 28 দিনে সাইকেল পুরা হয়, এবং তারপরে ওরা ঋতু স্নান করে থাকে 3 দিন। তারপরে ওনারা স্নান করে পুত পবিত্র হয়ে থাকেন, এবং তারপরে যদি সহবাস করবেন তাহলে ওনারা গর্ভধারণ করবেন এবং পুত্রকন্যা উৎপত্তি করবেন। তো সেই কারণে আমাদের পূর্বজেরা কবেটা টুসু পূজা সেই দিন কোন কালে এসব গোটা করে ঠিক অগ্রহ সংক্রান্তি থেকে মকর পর্যন্ত 30টা দিন হচ্ছে ঋতুকাল পুরা হয়ে ঋতু স্নান হয়ে গেল, মকর ডুব দেবে, তারপরে বিসর্জন হবে। কত সাইন্টিফিক। তো সেই কারণে জলে যাচ্ছে। আর জল ছাড়া কোন জীবন তিষ্ঠাবে না। জল ছাড়া জীবন নাই, শ্বশুরাল ছাড়া সৃষ্টি নাই। এবং সৃষ্টি কে করবে? এই যে টুসু রূপী যে ধানের যে বীজ, তার মাঝে যে অন্তর্নিহিত প্রাণশক্তি, সেই প্রাণশক্তি সৃষ্টি করবে। কাজে আমাদের টুসু পূজা প্রাণশক্তির পূজা হয়, যেটা থেকে সৃষ্টি হবে। তো টুসু চলেছেন শ্বশুর বাড়ি সেই সৃষ্টি করার জন্য। তো এর অর্থ অনেক গভীর, এটাকে বুঝতে হবে এবং সেইভাবে গাইতে হবে, মন দিয়ে প্রাণ দিয়ে গাইতে হবে। হেসে তুলে এদিক দৌড়িয়ে দিতে গাইলে হবে না, তার ওকে অবমাননা করা হবে টুসু গানকে। তো কাজেই এই যে গানগুলো তো হলো, এর মানে অনেক আপনারা বুঝলেন, আরো বুঝতে পারবেন। আরো যদি গান আছে আপনারা কেউ আমাকে হেল্প করেন, তাহলে আমি সেগুলোর অর্থ বলতে পারি। তো এই হলো মোটামুটি টুসু সম্পর্কে আমাদের দীর্ঘ 1 মাস জুড়ে যে পর্ব, তার আরম্ভ আর সমাপ্তি। এরপর আমি আসছি টুসু গান এবং মহিলাদের এখানকার নারী সমাজের চিত্র। টুসু গান যতগুলো করলাম নারী সমাজ থেকে বাইরে ছিল কি সব? না। সব থেকে প্রথম কথা, টুসু দেবী মহিলা দেবী, কিন্তু দেবীর কন্যা রূপ, এবং যারা পূজা করছেন তারাও কন্যা, এবং যারা পূজা করছেন তারা জানেন না পূজার বিধি, তাই ওনাদেরকে সাহায্য কে করেন? মহিলারা। অ্যাডাল্ট ওমেন ওদেরকে বুঝিয়ে দেন, এভাবে এটা রাখো, এভাবে ঢুলি বানাও, এভাবে চুলা গুলি বানাও, এভাবে ডুলা বানাও, এভাবে পূজা করো, এভাবে আলপনা। এই যে গাইডেন্স, এটা এল্ডারলি ওমেনরা ওটাকে বুঝিয়ে দেন। তাছাড়া মানুষ জীবনের প্রতিফলন কবিতাতে, গানে, সাহিত্যতে প্রস্ফুটিত হয়ে থাকে, প্রতিফলন ঘটে থাকে। তাই টুসু গানে আমরা দেখতে পাই ঝাড়খণ্ডের মহিলার জীবন চক্রের বিভিন্ন রূপ। মুড়ি ভাজা, অলংকার পরা, খেলতে যাওয়া, বেড়াতে যাওয়া, সবাইকে যোগান দিয়ে নিজে শোয়া, ইত্যাদি ইত্যাদি। যে প্রতিটা ক্ষেত্রে নারীর যে রূপ পাওয়া যাচ্ছে, এবং নারীর অন্তরাত্মা কখন ব্যথা হয়, ওনার মেয়েকে যখন কেউ মন্দ বলে থাকে, সেই যে বেদনা, সেই বেদনাও প্রকাশ পেয়েছে টুসু গীতে। অর্থাৎ এই যে টুসু গানগুলো সব নারী জীবনের প্রতিফলন। কাজে টুসু গান এবং নারী অভিন্ন, এটা কত জড়িত আছে। একটাকে দেখলে আরেকটা সামনে দাঁড়াবে, একটাকে দেখলে আরেকটা ছবি মনে এসে যাবে। কাজে এটা অভিন্ন অঙ্গ। তাই টুসুর সঙ্গে আমাদের মহিলাদের সমাজের ভাবনা, চিন্তা,
দৈনন্দিন কার্য সবকিছু সমান হয়ে যায়, একাকার হয়ে যায়। এইভাবে আমি আমার আজকে বক্তব্য রাখলাম। তবে বক্তব্য শেষ করার আগে আমি একটু আমার নিজের পরিচয় দিই। কিরিটি আমার পরিচয় দিল, সোনম বাবু দিলেন, আরো হংসেশ্বর বাবু দিলেন, অনেক লোক দিলেন, কিন্তু একটা কথাকে বারবার দৌড়া হলো। কিছু ওর মধ্যে লুকিয়ে থাকার তথ্যগুলোকে আমি ধরে রাখছি, কেন আমার হয়তো আর এখানে কেউ বলতে নেই আমি ছাড়া। আমি, আমার বাপের বাড়ি উড়িষ্যা, সেই ছোট্টাঙ্কুর মালভূমি ময়ূরভঞ্জ জেলার আমি মেয়ে। পড়াশোনা রেগুলেশন কলেজ থেকে, তারপরে আমি বনস্থলী বিদ্যাপীঠ, যদি নাম শুনে থাকো রাজস্থান, সেখানে আমি যাই। ওখানে মিউজিক পড়ার জন্য, ক্লাসিক্যাল মিউজিক। ওখান থেকে ডাবল এমএ করেছি সোশিয়োলজিতে, মিউজিকে ফার্স্ট ক্লাস পাস, মিউজিকে ফার্স্ট ক্লাস সেকেন্ড সোশিয়োলজিতে। তারপরে আমি চাকরি করি আগ্রা ইউনিভার্সিটিতে ফার্স্ট, দেন শিফটেড টু কলিকাতা বিশ্ববিদ্যালয় হরিয়ানা, ওখানে 8 বছর কাজ করেছি। তারপরে বিয়ে হওয়ার পরে আমি দিয়ে আসি ধানবাদে, পোস্টেড হয় এইচওডি ক্লাসিক্যাল মিউজিক। এর মধ্যে আমি ঝুমরে পিএইচডি করেছি খৈরাগাদ মিউজিক ইউনিভার্সিটি, সেখান থেকে করেছি। কি অসুবিধার মধ্যে যাতায়াত করা হয়, কোনো বাসের সুবিধা নেই, ট্রেন দিয়ে নেমে অনেক বাস গিয়ে, খাওয়া ঠিক নাই, শোয়া ঠিক নাই, যা হোক মানুষকে বাড়তে হবে, করেছি। আর বনস্থলী যাওয়ার তো 8 জায়গাতে ট্রেন বদলি করতে হয়, কোনখানে এখান থেকে দৌড়ে গেল তো চাপলাম ট্রেন, অন্য ট্রেন না তো পড়ে গেল তো কেন লীলা সমাপ্ত। কোন কোন জায়গায় যেমন কোটাতে, সোয়া মাধবপুরে 8 ঘন্টা পরে থাকতে হয়, নেক্সট ট্রেন দৌড়াতে। এই ভাবে 8 জায়গা ট্রেন বদলে বদলে বনস্থলী পৌঁছানো। তার 2 বছর পরে বাবা ঘর পাঠালেন যে আগ্রা থেকে, না আগ্রা পর্যন্ত তুমি ডাইরেক্ট যেতে পারো, উৎকল এক্সপ্রেস তখন শুরু হলো। এইভাবে এখন তো অনেক কিছু ট্রেন হয়ে গেছে, তখন তো ছিল না। তো সেই যুগে বাবার অদম্য ইচ্ছা এবং আমাদের জিদ কারণে এই সুদূর বাধা বিঘ্নকে পার করে সুদূর ইউনিভার্সিটিতে আমরা শিক্ষা গ্রহণ করে দাঁড়িয়েছি মানুষ ভাবে। তো আমার এই যে পিএইচডি করা হলো, আমি তো সঙ্গীত করতে পারতাম, গোলমালিস্ট ছিলাম, কিন্তু না, আমি বললাম সঙ্গীতে পিএইচডি করার তো অনেক লোক আছে, কিন্তু ঝুমুরে পিএইচডি করার কেউ নাই। যদি আমি না করি তার থেকে যাবে, কিন্তু ঝুমুরে করার মধ্যে আমি শাস্ত্রীয় সঙ্গীত জানছি এবং ঝুমুরটাকেও জানছি, এদের যারা কোরিলেশন করে তার যেটা নিষ্কর্ষ তার কথা আমি পারি। সেই কাজে আমি ঝুমুরকে টেক আপ করেছিলাম এবং এর উপরে বহু লেখালেখি করেছি, বহু গান করেছি, লেখা অনেক গান আপলোড করেছি ইয়েতে, ইউটিউবে 19টা গান আছে সুনীল বাবুর লেখা। তারপরে হলো আমাদের 93-তে এনার লেখার ফার্স্ট ক্যাসেট বার হলো কলকাতা থেকে। সেটা কি রোডটার নাম ছিল ভুলে গেছি, আমি ভুলছি। তো যাই হোক, ওখান থেকে কলকাতা থেকে রেকর্ডিং হয়েছিল, আমার ক্যাসেট তখন ছিল। তো সেই যে গান, সেই গানকে একটা যুব ফেস্টিভ্যাল হয়েছিল মস্কোতে, ইন্টারন্যাশনাল, সেখানে আমার যুবক ক্যাসেট ওখানে বেজেছে কন্টিনিউয়াস 7 দিন ধরে, ডেইলি সকালে 1 ঘন্টা বাজতো এবং তার ক্লিপিং আমার কাছে আসতো। তখন এত মনে থাকতো না যে লোক স্টোর করে রাখা দরকার, আবার সেরকম কিছু আমাদের কাছে জিনিসও ছিল না যে স্টোর করতে পারা যায়, সেসব ভুলে গেল। যাই হোক, সে শুনেছি আমি। তারপরে আসলো সময়, ঝুমুর নিয়ে প্রচন্ড গান, জায়গায় জায়গায়, শহরে শহরে, পুরো ভারতবর্ষে ঝাড়খণ্ডকে রিপ্রেজেন্ট করেছি, দিল্লিতে তালকটরা গাড়িতে প্রেজেন্টেশন নিয়েছি, দিল্লিতে তোমার যেখানে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হয় সেখানে ঝাড়খণ্ড দিবসে ঝুমুর প্রেজেন্ট করেছি এবং সেখানে খুব মানে অ্যাপ্রিসিয়েট করেছেন
কমল দেবী সিং শুনেছেন? দিল্লি রেডিও টেলিভিশনের উনি ছিলেন উদ্ঘোষক। উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন, অন্যান্য মন্ত্রীদের যারা ছিলেন ওনারাও করেছেন। এর ফলে আমি অতি উৎসাহিত হয়ে আমাকে নিমন্ত্রণ দিল সোয়াস, লন্ডন ইউনিভার্সিটির আন্ডারে একটা ডিপার্টমেন্ট, সোয়াস, SOAS, স্কুল অফ ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ। সেখান থেকে আসলে আমাকে নিমন্ত্রণ, তুমি তোমার ঝুমুর গানের প্রেজেন্টেশন দাও এখানে এসে। তো আমি গেলাম, তো সেখানে প্রেজেন্টেশন দিলাম। ওমা, তারপরে ডিমান্ড আবার প্রোগ্রাম শেষ হয়ে গেল। ওখানে যারা লন্ডনে ছিল, ইন্ডিয়ান যারা ছিল, আফ্রিকান স্টুডেন্টরা সব ঘিরে গেল আমাকে। हम लोग सीखना चाहते हैं, আমরা শিখবো। তাহলে আমি কি করে শেখাবো? তোমরা বলো অথরিটিকে অ্যারেঞ্জ করতে। তা সে করলো, ওরা অ্যারেঞ্জ করালো। তো ওটা হলো আমাদের এশিয়াটিক মিউজিক সোসাইটি লন্ডন। সেখানে 2 দিনের এর কার্যশালা ঝুমুরের হলো। সেখানে বিশ্বাস করবো না, 30 জন মহিলা পুরুষ ছাত্রছাত্রীরা এসেছিলেন শিক্ষা করতে ঝুমুর। তার জন্য আমাকে বলা হলো, আপনি ঝুমুরের যে মিনিংটা ইংলিশে লিখে দিন, গেটে রেখে দিন, ওরা এক একজন নিয়ে যাবেন, ওটা পড়বেন, আপনি বুঝিয়ে দিবেন, তারপরে শিখাবেন। বলতে মানে খারাপ লাগে না, ওরা এত সুন্দর মনোযোগ থেকে শিখলো, একদিনে 500টা গান শিখে নিল। আর बोला हम लोग अफ्रीका जाके इसको हमारे वहां प्रचार करेंगे ये गाना को। এই যে একটা টান আছে ঝুমুরের, এটা সর্বত্র, খালি এখানে বলে না, যেখানে তুমি ঝুমুর গাইবে তার প্রতি লোক আকর্ষিত হবেই হবে। এত শক্তি আছে ঝুমুর গানের সুরে, তালে। তাই আমি যেখানে গেছি খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। কাজে তোমরা হয়তো জানে না, যেমন বললেন না যে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো মানে নিম্নকোটির গান, কিন্তু আসলে এটা না, এগুলো সর্ব থেকে উৎকৃষ্ট গান। আমরা তো কোনো কাপড় ছেড়ে নাচি না, ছোট ছোট কাপড় পরে নাচি না, আমাদের ফুল ড্রেস থাকে, সুন্দরভাবে আমরা নাচ করি, আমাদের পরিবার নাচে, ভাই বোন দাদা বৌদি শাশুড়ি সবাই নাচে, সবাই গান করি। এর থেকে আর আদর্শ পরিবার সমাজ কে হতে পারে? তো এই কারণে একে ছাড়ার নেই। আগে তো অনেক বক্তারা বলে গেলেন এই সম্বন্ধে, আপনারাও সেটা গ্রহণ করবেন এবং ধীরে ধীরে আগে আগে বাড়াবেন। এটাই আমার আশীর্বাদ। তোমরা এটা গ্রহণ করো, আগে বাড়ো, একদিন তোমরাও এরকম নাম করে সুনামধন্য হবে।